আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের হায়ার ম্যাথের বা উচ্চতর গণিতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অসীম ধারা, যার ইংলিশ নাম হচ্ছে ইনফাইনাইট সিরিজ। চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল অবশ্যই আসবে এবং 5-6টা MCQ আসবে ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখানে দেখো, এই অধ্যায় শেষে যা যা শিখবো এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি লিখে রেখেছি। আচ্ছা, তার আগে কিছু কথা বলি। এই চ্যাপ্টারের 17 নম্বরে একটা সৃজনশীল আছে, যেটা অধিকাংশ স্যাররা স্কিপ করে। তোমরা যদি আমার এই প্লে লিস্টটা করো বা আমার কাছ থেকে শেখো এই চ্যাপ্টারটা, আমি ইনশাল্লাহ ওই অঙ্কটাও করে দেব এবং প্রত্যেকটা টপিক যেন তোমরা ফিল করতে পারো সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ম্যাথ যেন শুধু বোঝায় না, যেন ফিলও করতে পারো, ক্লিয়ার বুঝতে পারো, সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। এটি হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের 7ম চ্যাপ্টার, অর্থাৎ 7 নম্বর অধ্যায়। এই অধ্যায় শেষে যা শিখবো, 1 নম্বর হচ্ছে অনুক্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ অনুক্রম কী এই বিষয়টা আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। 2 নম্বর আছে হচ্ছে অসীম ধারা চিহ্নিত করতে পারবো, অর্থাৎ কোনটা অসীম ধারা সেটা আমরা চিহ্নিত করতে পারবো, এটা আমরা ইনশাল্লাহ শিখব। এরপর আছে হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি থাকার শর্ত ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ অসীম গুণোত্তর ধারার সমষ্টি কিন্তু সবসময় থাকে না, কখন সমষ্টি থাকবে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। এরপরে কি আছে, অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো। আচ্ছা, অসীম গুণোত্তর ধারার সমষ্টি এখানে হচ্ছে চিহ্নিত করার পদ্ধতি শিখবো এবং পরে হচ্ছে আমরা নির্ণয় করারও সিস্টেম শিখব। এরপরে কি আছে, আবৃত্ত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আচ্ছা, আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা কী এবং তাকে কিভাবে গুণোত্তর ধারায় প্রকাশ করতে হবে এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তা আমি তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা এটাও শিখতে পারবে, খুব স্পষ্টভাবেই শিখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসি। প্রথমত দেখো, অনুক্রম কি? অনুক্রম এর ইংলিশ শব্দ হচ্ছে সিকোয়েন্স। আমরা সর্বপ্রথম তো অনুক্রম সম্পর্কে জানতে চেয়েছি, বা উপরে যা যা শিখবো সেখানে 1 নম্বরে ছিল অনুক্রম। তো অনুক্রম কি? দেখো, অনুক্রম হচ্ছে যখন কতগুলো রাশি হতে পারে, ধরো x+y, তারপরে ধরো হচ্ছে 2x+y, 3x+y, এরকম রাশি হতে পারে, বা 1 2 3 4 এগুলো একটা রাশি, অর্থাৎ অর্থবহুল যে কোনো একটা বীজগাণিতিক বাক্যই হচ্ছে একটা রাশি। তো যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে এখানে 1টা 2বার আসছে, বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। দেখো, এখানে আমি একটা রাশি সাজিয়েছি 1 4 16 25 36। এখানে কিভাবে সাজানো হয়েছে দেখো, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি। এখানে 1-এর উপরে স্কোয়ার আসছে প্রথম, এরপরে কমা দেওয়া হয়েছে, এরপরে 2-র উপরে স্কোয়ার আসছে, এরপরে কমা, এরপরে 3-র উপরে স্কোয়ার আসছে, এরপরে কমা, এরপরে 4-এর উপরে স্কোয়ার আসছে, এরপরে কমা, এরপরে 5-এর উপরে স্কোয়ার আসছে, এরপরে কমা, এরপরে 6-এর উপরে স্কোয়ার আসছে, এরপরে কমা, ডট ডট ডট। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার একটার পর একটা বর্গ করা হয়েছে। এই জিনিসটা আমরা এই অনুক্রমের দিকে তাকাইলেই বুঝতে পারি। সুতরাং এটা হচ্ছে একটা অনুক্রম, এবং অনুক্রম কখনো প্লাস চিহ্ন থাকবে না। অনুক্রমের 2টি পদের মাঝখানে সবসময় কমা থাকবে, এই কথাটা মাথায় রাখবা। এটাই হচ্ছে অনুক্রমের সবচেয়ে মেজর হচ্ছে ফ্যাক্টর আর কি, অনুক্রমের সবচেয়ে মেজর চিহ্ন। তো সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে 2টি পদের মাঝখানে কমা থাকবে, এখানে কখনোই প্লাস থাকবে না। অর্থাৎ ধরো 1 + 2 + 3 এরকম থাকবে না, এরকম অনুক্রম কখনো থাকবে না। অনুক্রম কীভাবে থাকবে? 1, 2, 3, 4 এরকম থাকবে। এটা হচ্ছে অনুক্রম সবসময় কমা চিহ্ন দ্বারা যুক্ত থাকে। কথাটা লিখে রাখতে পারো, অনুক্রম সবসময় অনুক্রমের 2টি পদের মাঝে সবসময় কমা চিহ্ন থাকে। অনুক্রমের 2টি পদের মাঝে সবসময় কী থাকে? কমা চিহ্ন থাকে। আচ্ছা,
লিখে দিলাম না, তোমরা লিখে নিও। অনুক্রমের নোট করার সময় লিখে নিবা, অনুক্রমের দুটি পদের মাঝখানে সবসময় কমা চিহ্ন থাকে, কখনো প্লাস চিহ্ন থাকবে না। এরপরে দেখো পরের পৃষ্ঠায় যায় ধারা। আচ্ছা, ধারা কি? ধারার ইংলিশ হচ্ছে সিরিজ। কোনো অনুক্রমের পদগুলো যদি পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হলে একটি ধারা পাওয়া যায়। অর্থাৎ অনুক্রম কিন্তু কমা চিহ্ন দ্বারা থাকবে, ওই একই জিনিস, সেম প্যাটার্ন যদি আমরা কমা তুলে দিয়ে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে একটা ধারা। যেমন এই যে 2 + 4 + 6 + 8, এটাকে যদি আমরা এভাবে লিখতাম 2, 4, 6, 8, এটা একটা অনুক্রম হয়ে যেত, এটা একটা অনুক্রম হয়ে যেত। কিন্তু যখনই আমরা এটার মাঝখানে প্লাস দিয়েছি, যখনই লিখেছি 2 + 4 + 6 + 8 + তখন এটা কি হয়ে গেছে? একটা ধারা হয়ে গেছে। তখন এটা হচ্ছে ধারা। সেম বাট ডিফারেন্স, অর্থাৎ কমা থাকলে অনুক্রম, কমা না থাকলে, যোগ চিহ্ন থাকলে ধারা। বুঝতে পারছো? অর্থাৎ সম্পর্ক থাকতে হবে দুটি পদের মাঝে, এটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে কমা থাকলে অনুক্রম, কমা না থাকলে হচ্ছে ধারা। তুমি কিন্তু সংজ্ঞা যেভাবে দিতে হবে বিষয়টা এমন না, তুমি নিজের ভাষায়ও লিখতে পারো, এবং সেটা এই দুইটা শর্ত থাকলেই বাস এনাফ। তোমার মস্তিষ্কে যদি ক্লিয়ারেন্স আসে যে না সংজ্ঞাটা হয়েছে মোটামুটি ইনশাল্লাহ, বাস হয়েছে, আর কিছু করতে হবে না। তো এরপরের পৃষ্ঠে আমরা আসি। ধারার প্রকারভেদ। দেখো, ধারা অনেক ধরনেরই হতে পারে ভাই, কিন্তু মেজর দুইটা ধারার প্রকারভেদ হচ্ছে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। এছাড়া একটু জটিল প্রকৃতির ধারাও হতে পারে। ধরো সমান্তর ধারা সাথে আরও 2 করে যোগ হইতেছে, গুণোত্তর ধারা তার সাথে আর একটু কমপ্লেক্স কিছু আছে, মানে সামথিং একটা ফ্যাক্টর আছে বা একটা কিছু আছে। যেমন ধরো এরকম হলো যে হচ্ছে 3, এরপরে হচ্ছে ধরো এরকম হলো 2 + 5 হলো, ধরো 3 বাড়লো, পরের বার যে দেখা গেলো 5 বাড়লো, 3-র সাথে আরও 2 যোগ হয়ে বাড়লো 10, মানে 5 বাড়লো, পরের বার দেখা গেলো যে +17 হইলো। অর্থাৎ দুটি পদের মাঝে, মানে আগের দুটি পদের মাঝখানে যে গ্যাপ থাকে, পরের দুটি পদের মাঝখানে সেই গ্যাপের চেয়ে 2 বেশি গ্যাপ থাকে, ঠিক আছে? এরকম কিন্তু হয়। তো এগুলো এক ধরনের ধারা, কিন্তু এগুলা হচ্ছে একটু কমপ্লিকেটেড আর কি। তো এগুলো তোমাদের পড়তে হবে না, বা থাকলেও সেটা হচ্ছে 1-2টা থাকবে এমনি দেখানোর জন্য। তো তোমাদের মেজর 2টা ধারা হচ্ছে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। তো এই 2 ধরনের ধারাই হচ্ছে তোমাদের শিখতে হবে। তো দেখো, গুণোত্তর ধারা কি? দুটি পদের অনুপাত বা সাধারণ অনুপাত বা দুটি পদের অনুপাত সমান, অর্থাৎ সবসময় দুটি পদের অনুপাত সমান, এরকম ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। দুটি পদের অনুপাত যখন সমান হবে এরকম ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। দেখো ভাই, আমি পড়াচ্ছি, তুমি জাস্ট লেকচারগুলো দেখো, এবং আমি যেগুলো এখানে লিখে রাখছি তুমি এগুলো নোট করে নাও। তুমি অবশ্যই ভাই অন্য 5-10 জন এই চ্যাপ্টারটা যেভাবে পড়বে তার চেয়ে ভালো করে শিখবা। তুমি অবশ্যই ফিল করতে পারবে ভাই, আমি কথা দিলাম। তোমাকে প্রত্যেকটা ম্যাথ পড়াবো, ফিল করাবো, তুমি ভুলবা না ইনশাল্লাহ ম্যাথগুলা, এবং আমি সব ম্যাথ করে দেবো। এই চ্যাপ্টারের একটা সিঙ্গেল ম্যাথও বাদ দিব না। এখানে একটা প্লেলিস্ট থাকবে কয়েকটা ভিডিওর, তুমি প্রত্যেকটা ম্যাথ পাবে ভাই। তো যাই হোক, দেখো, দুটি পদের অনুপাত সমান এরকম ধারাকে বলা হয় কি? গুণোত্তর ধারা। যেমন ধরো 1/2 + 1/4 + 1/8। এখানে দেখো 1/8কে যদি তুমি তার আগের পদ অর্থাৎ 1/4 দিয়ে ভাগ দাও, কত আসবে? অনন্ত বাতিল জিনিসটা হচ্ছে 1/2 আসবে। দেখো এই যে এরকম হবে, এই যে এরকম হবে না, 1/8, এখানে লিখি 1/8 গুণন 4 চলে যাবে উপরে, নিচে আসবে 1, তো এটা কাটলে হচ্ছে 2 আসবে, ফলাফল আসবে 1/2। তাহলে দেখো ভাই, সবসময় দুটি পদের অনুপাত হবে সেম, এরকম ধারাকে বলা হয় হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার দুটি পদের অনুপাত, এই যে দেখো কমন রেশিও, এই অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। দুটি পদের অনুপাতকে আর দ্বারা, এটার ইংলিশ হচ্ছে কমন রেশিও বা সাধারণ অনুপাত, আর দ্বারা প্রকাশ করা হয়। তো আর দ্বারা প্রকাশ করলে দেখো, দ্বিতীয় পদ যদি 1/4, এই যে এখানে দেখো দ্বিতীয় পদ হচ্ছে 1/4, তার আগের পদ হচ্ছে 1/2। যদি তুমি একটু ঘুরে দাও,
দাঁড়াও আমি এগুলো একটু মুছে দিই। যদি তুমি এখানে একটু ঘুরে দাও, দেখো কি হয়। 1/4 গুণন উপরে চলে যাবে 2, নিচে আসবে 1, কাটাকাটি করলে এখানে 2 সমান সমান কি আসবে 1/2। সুতরাং সবসময় দেখো দুটি পদের অনুপাত যদি 2 মানে 1/2 বা যে কোনো কিছু হতে পারে, ধারাটা কিন্তু এরকম হতে পারে যে ধরো হচ্ছে 2 +4 +8 +16 এরকম হতে পারে, এটা একটা ধারা। এখানেও দেখো দুটি পদের অনুপাত সবসময় 2। 16কে 8 দিয়ে ভাগ দিলে আসবে কত 2, 8কে হচ্ছে 4 দিয়ে ভাগ দিলে ফলাফল আসবে 2। তো সবসময় অনুপাত অনুপাত হবে হচ্ছে কত 2। তো এটাও একটা গুণোত্তর ধারা। সুতরাং দুটি পদের অনুপাত যখন সবসময় মানে সমান হবে বা দুটি পদের অনুপাত এরও একই রকম হলে, দুটি পদের অনুপাত সমান এরকম ধারাকে বলা হয় হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, এরপরে আমরা যাই সমান্তর ধারা। সমান্তর ধারা এই চ্যাপ্টারের অংশ না, এটা জাস্ট জেনারেল ম্যাথের অংশ, কিন্তু তারপরেও আমরা এটা সম্পর্কে একটু জানতে হবে, কারণ এটারও একটু ব্যবহার লাগে, সূত্রটা জানা লাগে। তো কেউ যদি জেনারেল ম্যাথের সমান্তর ধারা নাও পড়ে থাকো, এরপরেও আমি এখানে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, কোনো ঝামেলা হবে না। তো সমান্তর ধারা দেখো, কোনো ধারার পরপর দুটি পদের অন্তর বা বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলা হয়। অর্থাৎ কোনো ধারার পরপর দুটি পদ, এই যে ধরো এটা একটা ধারা, এখানে দুটি পদের গ্যাপ হচ্ছে সবসময় 2, দুটি পদের পার্থক্য সবসময় কি 2, অর্থাৎ 8 থেকে 6 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2। তো দুটি পদের অন্তর বা বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলা হয়। আর সাধারণ অন্তর বা সাধারণ বিয়োগফলকে বলা হয় কমন ডিফারেন্স। তো কমন ডিফারেন্সের এখানে ডি আছে, তো এই ডি ইকুয়াল হচ্ছে, এটাকে হচ্ছে সমান মানে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং 4 - 2 = 2। আবার তুমি যদি 6 - 4 দাও, তাও সমান সমান কী হবে 2 হবে। যদি ধারাটা এরকম হতো 3 + 6 + 9 + 12, তবুও কিন্তু এই শর্ত প্রযোজ্য হতো। যেমন ধরো ডি ইকুয়াল কী হয় 9 - 6 যদি দাও 3। আবার যদি হচ্ছে ডি ইকুয়াল কী দিবা 6 - 3 যদি দাও, তাও কী হবে 3। তো এটা একটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারার দুটি পদের পার্থক্য বা বিয়োগফল সবসময় একই থাকে। দেখো সবসময় 3, সবসময় হচ্ছে 3। এই ধারাকে বলা হয় সমান্তর ধারা। আচ্ছা, তাহলে গুণোত্তর ধারা সমান্তর ধারা বোঝা শেষ। পরের পৃষ্ঠায় আমরা যাই, ধারার প্রকৃতি। দেখো ধারার প্রকৃতি বলতে আসলে ধারা দুই ধরনের হয়, একটা হচ্ছে অসীম ধারা আর একটা সসীম ধারা। এই দুই ধরনেরই হতে পারে, এছাড়া আর সম্ভব নয়। একটা অসীম ধারা আর একটা সসীম ধারা। সুতরাং অসীম ধারা কি বুঝতে পারতেছো, যার পদ সংখ্যা অসীম, এই যে যেমন ডট 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 চলে গেছে, মানে এখানে এই ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে যে জাস্ট একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু মানে চলন্তমান চলতে আছে ধারাটা। এটা হচ্ছে একটা অসীম ধারা, যে ধারার পদ সংখ্যা অসীম, যে ধারার কি পদ সংখ্যা অসীম, তাকে বলা হয় অসীম ধারা। আর যে ধারার পদ সংখ্যা সসীম অর্থাৎ সীমিত, সসীম মানে সীমিত, অসীম মানে চলতে আছে, তো সীমিত, তাকে বলা হয় হচ্ছে সসীম ধারা। যেমন এই যে দেখো লাস্টে 64-তে যা থেমে গেছে 2 4, এটা একটা গুণোত্তর ধারা ছিল 2 4 8 16 32, এরপরে 64 দিয়েই আমরা ধারাটা শেষ করে দিছি। তো এটা হচ্ছে কি সসীম ধারা। আর অসীম ধারা যে ধারার পদ সংখ্যা অসীম। সুতরাং সসীম আর অসীম কি বুঝতে পারলো? যে ধারার পদ সংখ্যা অসীম তাকে অসীম ধারা বলে, যার পদ সংখ্যা সসীম বা সীমিত নির্দিষ্ট তাকে সসীম ধারা বলে। ক্লিয়ার? ধারার অসীম এবং সসীম ধারা। এরপরে দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, অসীম সসীম ধারা তো বোঝা হইল, এখন আমাদের উদাহরণ 1 আমরা করতে পারবো। তো উদাহরণ 1 দেখো কি বলছে এখানে, প্রদত্ত অসীম ধারা দুটির আংশিক সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ যে কোনো যতদূর সম্ভব তুমি সমষ্টি নির্ণয় করো। আংশিক সমষ্টি মানে একটা অংশ, নির্দিষ্ট অংশ, যেহেতু নির্দিষ্ট করে দেয় নাই, তাই তুমি যে কোনো অংশের, অর্থাৎ বলা যেতে পারে টাইপ অফ অসীমেরই হচ্ছে তুমি সমষ্টি নির্ণয় করো। তো এই প্রদত্ত অসীম ধারার অসীমতক সমষ্টি বা অসীম মানে আংশিক সমষ্টি নির্ণয় করতে বলতেছে, বাট কত অংশ সেটা তো বলে দেয় নাই। এখন
এই প্রশ্নটা আমাদের কেন দিছে? এটা আমাদের এই কারণে বলে দিছে যে সব ধরনের ধারার আংশিক সমষ্টি বা অসীমতক সমষ্টি নির্ণয় করা যায় না, সেই জন্যই উদাহরণ একটা দিছে। এটা জাস্ট আমাদের মস্তিষ্কে একটা কোশ্চেন তুলে দেওয়ার জন্য উদাহরণটা দিছে। তো যা হোক, তারপরে আমরা ম্যাথটা করবো। তো দেখো ক নাম্বারে কী বলছে এখানে। ক নাম্বারে দেখো কি বলছে, 1 + 2 + 3 + 4 একটা ধারা দিছে। অর্থাৎ ক নাম্বারের এখানে দেখো প্রথম পদ, এখানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, মাথায় রাখবা। ধারার প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এ = কত আছে? 1। আচ্ছা, এরপরে সাধারণ অন্তর, এটা একটা দেখো সমান্তর ধারা। এখানে দুটি পদের পার্থক্য হচ্ছে সর্বদা 1। 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। সুতরাং সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, সাধারণ অন্তর ডি = 1। এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি আমরা, এভাবে যদি লিখি যে হচ্ছে 2 - 1 = 1। সুতরাং সমান্তর ধারার, দেখো সমান্তর ধারার সমষ্টি বা n-তম পদের সমষ্টি Sn = কী হবে? সমান্তর ধারা, দেখো যে কোনো সমান্তর ধারার সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। এটা কিভাবে আসে দেখো, তোমাকে যদি বলি 1 থেকে 100 পর্যন্ত, 1 + 2 + 3 +... +99 +100, তোমাকে যদি 1 থেকে 100 পর্যন্ত যদি তোমাকে হচ্ছে যোগ করতে বলি, দেখো প্রথম পদ 1 যোগ শেষ পদ 100 কত হয়? 101। এরকম 2 যোগ 99 সমান কত হয়? 101। 3 যোগ হচ্ছে 98 সমান 101 হবে, এটা যদি 98 থাকে। তো দেখো লাস্টের পদ আর প্রথম পদের যোগফল সর্বদা 101, মানে লাস্টের থেকে যততম পদ, শেষের থেকে তততম, প্রথম থেকে তততম পদের যোগফল সবসময় 101। তাহলে কয়টা 101 পাবো? 50টা। অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা 100/2 মানে 50, মানে 50টা 101 পাবো আমরা। দেখো প্রথম পদ 1, শেষ পদ 100, প্রথম পদ যোগ শেষ পদ 101, আর 101 কয়টা পাবো? এরকম 50টা পাবো। অর্থাৎ পদ সংখ্যা, মানে পদ সংখ্যা কয়টা? 100টা/2 মানে 50টা পদ সংখ্যা পাবো। অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা /2। এটা হচ্ছে যে কোনো সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এ যোগ শেষ পদ, শেষ পদ হচ্ছে কত? n-তম পদই হচ্ছে শেষ পদ, মানে 100তম পদই তো শেষ পদ। তো n-তম পদ হচ্ছে শেষ পদ। এখন n-তম পদের মান বের করার সূত্র কি? n-তম পদের মান হচ্ছে a + n-1 × d। এটা কিভাবে হয় দেখো, যদি তোমাকে 3 নম্বর পদ বের করতে বলি, 3 নম্বর পদ, দেখো প্রথম পদ 1, প্রথম পদ হচ্ছে 1 প্লাস 3 নম্বর পদ মানে 3 - হচ্ছে 1, তাহলে 2 গুণন সাধারণ ডিফারেন্স 1, তাহলে সমান কত আসবে? সমান আসবে হচ্ছে 3। অর্থাৎ 3 নম্বর পদ হচ্ছে 3 আসলো। তার মানে কি n-তম পদের মান, দেখো প্রথম পদ একটা পদ তো যোগ করে নিছি, তাহলে আর কয়টা ডিফারেন্স যোগ করব? আর যততম পদ তার চেয়ে 1 কম, অর্থাৎ ধরো 5তম পদ, তাহলে 4টা ডিফারেন্স যোগ করব, কারণ প্রথম পদ তো যোগ করে নিছি। প্রথম পদের সাথে আরও যদি 4টা ডিফারেন্স যোগ করি তাহলে পঞ্চম পদ পাবো, মানে 5ম নম্বর পদ ধরে বের করবেন, এর মান 5। প্রথম পদের সাথে আরও যদি n-1 4টা ডিফারেন্স যোগ করি, পার্থক্য, 4টা পদের পার্থক্য যোগ করি, তাহলে 5ম নম্বর পদে গিয়ে আমরা বুঝবো। তো n-তম পদের মান হচ্ছে a + n-1 × d। তো এটা তো খুবই সিম্পল, এটা তো ফিল করতে পারতেছো ইনশাল্লাহ। যদি কষ্ট হয়, ফার্স্ট টাইম হয়, আমার কথাগুলো আরেকবার শোনো, দেখো বুঝতে পারবা। n-তম পদ, তাহলে প্রথম পদ তোমরা যোগ করে নিছি, কারণ ধারা সবসময় প্রথম পদ কেন যোগ করে নিতে হয়? ধারা তো এখান থেকেও শুরু হতে পারতো, মানে এই যে এখান থেকেও শুরু হতে পারতো। তাহলে 3 প্লাস ধরো 4তম পদ, তাহলে 3 + 4 - 1 মানে হচ্ছে 3 গুণন হচ্ছে 1, মানে আরও হচ্ছে কত? 3 যোগ হবে। অর্থাৎ 4 নম্বর পদ কত হবে? a প্লাস মানে 1 প্লাস আরও 3 মানে 4, 4 নম্বর পদ হবে 4। মানে প্রথম পদটা আমার যোগ করে নিতে হবে, কারণ প্রথম পদটা যোগ করে নিলে ধারাটার শুরু, ইনিশিয়াল পয়েন্ট কোথায় সেটা আমরা বুঝতে পারি, যে শুরু আসলে কোথায় এটা আমরা বুঝতে পারি।
আর n-1 তাহলে শুরু থেকে কততম পদ, ধরো 50তম পদ, তাহলে 49টা ডিফারেন্স যোগ করলে 50তম পদে গিয়ে আমরা বুঝতে পারবো। সুতরাং প্রথম পদ যোগ শেষ পদ কত, a প্লাস n-1 ইন্টু ডি, আর হচ্ছে পদ সংখ্যা বাই 2। তাহলে পদ সংখ্যা কত, এই টোটাল জিনিসটার সাথে পদ সংখ্যা হচ্ছে n, আর ভাগ হবে কত 2, n এর নিচে 2 দেওয়া যে কথা, এখানে 2 দেওয়া কি কথা। সুতরাং এই জিনিসটাকে আমরা একটু মানে তোমরা যেভাবে দেখে অভ্যস্ত, তোমরা সূত্রটা এভাবে দেখে অভ্যস্ত, দেখো a প্লাস a, তাহলে 2a। আচ্ছা, তারপরে কি আছে উপরে, প্লাস n-1 ইন্টু ডি, এরকম আছে। আচ্ছা, এই টোটালটার সাথে আছে হচ্ছে n/2, এখানে 2 থাকা যে কথা, পুরোটুকুর নিচে থাকা একই কথা। তো দেখো 2a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, তো এভাবে যদি তুমি সূত্রটা লেখো বাস এনাফ, আর কিছু লাগে না, তুমি এভাবেই লিখতে পারো। এটা হচ্ছে তোমার মেন সূত্র আর কি। তুমি আমি তো সূত্র মুখস্থ করি না, আমার সূত্র মুখস্থ করার অভ্যাস না, আমি ফিল করলে যে সূত্র এভাবে আমার কাছে ধরা দেয় আর কি। আমাকে আর ওই সাজাতে হয় না যে বইয়ে কীভাবে লিখছে সূত্রটা, কোন স্ট্যান্ডার্ড পয়েন্টে লিখলো আর কি, কী সিস্টেমে লিখছে, আমার কাছে সেগুলো গুরুত্ব পায় না। তো তুমি এভাবে মনে রাখতে পারো আর কি, প্রথম পদ যোগ শেষ পদ, এই যেটুকু হচ্ছে শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তুমি এখান থেকে ম্যাথ করতে পারো, সব কিছু বসা দিতে পারো। তাহলে এই ধারাটার আমরা আংশিক সমষ্টি নির্ণয় করব। তাহলে এই ধারার আংশিক সমষ্টি কী হবে, দেখো এনের মান, ধরো এনের মান আমরা 50 বসাইলাম, 100 বসাইলাম, বা এনের মান 500 বসাইলাম, কী হবে ভাই, তুমি কি আদৌ কোনো মান পাবা? এনের মান 500 বসাইলা, ধরো প্রথমত ধরো এনের মান 10 বসাইলা, তাহলে এর মান 1 যোগ 1 যোগ, ধরো 10 বসাইছো না, তাহলে 10 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডির মান কত 1, আর এই টোটালটাকে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলা 10টা পদ, তাহলে হচ্ছে 10তম পদ 10, আর সম্পূর্ণটাকে ভাগ দিলা হচ্ছে 2 দিয়ে। কী হবে ভাই ফলাফল আসবে, দেখো 2 প্লাস 9 ভাগ 2 গুণন 10 সমান কী হবে 11। আচ্ছা, 5 বাই দেখো এখানে দেখো 10কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 5, আর 5 দিয়ে এখানে 11কে গুণ করলে 5 11 55, তাহলে 10টা পদের সমষ্টি হবে 55। এরকম 20টা পদের একটা সমষ্টি পাবা, 30টা পদের একটা সমষ্টি পাবা। তুমি আংশিক সমষ্টি, তোমাকে যেহেতু নির্দিষ্ট পদ সংখ্যা বলে দেয় নাই, তুমি কিন্তু আংশিক কোনো সমষ্টি পাবা না। সুতরাং তুমি বইটা খুলে দেখো, এখানে আসলে এরকম যে একটা কথা লেখা আছে যে এটার আসলে কোনো আংশিক সমষ্টি নেই। আসলে রিয়েলিটির দ্বারা আংশিক সমষ্টি তুমি কীভাবে পাবা, কারণ তোমাকে তো বলে নাই ফিক্সড কয়টা পদের আংশিক সমষ্টি নির্ণয় করবা। তুমি 20টা পদ দিলে একটা মান পাবা, আরও মান বড় হবে আরও, তাহলে সুতরাং টোটাল ধারার সমষ্টি কত হবে, সমষ্টি আসলে অসীমের দিকে চলে যাবে, মানে এসএন হচ্ছে তোমার অসীমের দিকে চলে যাবে, মানে ভালো বাড়তে থাকবে। তো এসএন বাড়তে থাকবে, সুতরাং নির্দিষ্ট কোনো আংশিক সমষ্টি নাই। তারপর হচ্ছে পরবর্তী ম্যাথটা কী ছিল, পরবর্তী ম্যাথটা ছিল হচ্ছে যে 1 - 1 + 1 - 1 এর সমষ্টি নির্ণয় করতে পারবো। ভাই এখানে সিম্পল, জোড় সংখ্যক পদ হইলে, দেখো খ নাম্বার, জোড় সংখ্যক পদ হলে ফলাফল দুইটি পদের যোগফল কত হয়, ওটা কোনো ধারায় না, বুঝছো, ওটাকে তুমি ধারার মধ্যেই ফেলতে পারবে না। দুইটি পদের যোগফল 0, কারণ প্রথমটা +1 পরেরটা -1, আবার +1 আবার -1, কিন্তু তিনটি পদের যোগফল কত আসে, +1 -1 আবার +1 1 আসবে। আবার 4টি পদের যোগফল কত আসবে, 4টি পদের যোগফল আসবে 0, আবার 5টি পদের যোগফল 1, 6টি পদের যোগফল 0। সুতরাং পদ সংখ্যা জোড় হলে হচ্ছে 0, পদ সংখ্যা বিজোড় হলে হচ্ছে ফলাফল আসবে 1। তো এরকম একটা ধারা হচ্ছে এটা। তো এ ধরনের ধারার কি আদৌ কোনো সমষ্টি পাবা তুমি? আদৌ কোনো সমষ্টি পাবা না। কেন সমষ্টি পাবা না? কারণ পদ সংখ্যা অসীম হোক আর সসীম হোক, যাই হোক না কেন, যদি হচ্ছে তোমার হয়, পদ সংখ্যা যদি হচ্ছে তোমার জোড় সংখ্যক হয় তাহলে ফলাফল 0, বিজোড় সংখ্যক হলে 1। তো তুমি এই কথাটাই লিখে দিবা, পদ সংখ্যা, সুতরাং পদ সংখ্যা জোড় হলে, পদ সংখ্যা জোড়, বড় করে দিই, জোড় হলে ফলাফল 0, আর বিজোড় হলে
আর বিজোড় হলে 1, এটাই হচ্ছে কথা। সুতরাং এটা তো গেল উদাহরণ 1 শেষ। তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ। আগামী ক্লাসে গুণোত্তর ধারা শনাক্তকরণ এবং গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত, যে 4টা শর্ত আছে। আর এর মান 1-এর চেয়ে বড়, তারপরে আর এর মান 1-এর সমান, তারপরে আর এর মান 1-এর চেয়ে ছোট, তারপরে আর এর মান -1-এর সমান। এরকম 4টা শর্ত আছে। তো এই কোন শর্তে হচ্ছে আমরা অসীমতক সমষ্টি পাবো এবং কোন শর্তগুলো অসীমতক সমষ্টি পাবো না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইনশাল্লাহ কিছু কাজের ম্যাথ আছে এবং উদাহরণ আছে, ওগুলোও করে দেব। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেকচারগুলো দেখো, ইনশাল্লাহ ভালো লাগবে, অবশ্যই ফিল করতে পারবে, বুঝতে পারবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।